আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। জি। তাহলে আজকে আমরা যেই টুলটা নিয়ে কাজ করবো এটা হলো টাইপ টুল। টাইপ টুল মানে তো শুনে বুঝতে পারছি লেখালেখি করার জিনিস, তাই না? তো এটার মাধ্যমে আমরা লেখালেখি করতে পারবো। হ্যাঁ, যখন আমরা এই টুলটা নেবো তখন দেখেন এই আইকনটা শো করছে, দেখতে পাচ্ছেন সবাই? জি। তারপর যখন ক্লিক করব এখান থেকে এই যে লেখা শুরু হবে লরেন ইপসাম, এটা হলো সবগুলা টেক্সটের এটা লেখা থাকে। তো এই যে এখান থেকে শুরু হবে। আমরা যখন এটা আবার একটা ক্লিক করব, ক্লিক করে এটা কেটে দিলাম এই যে, বা আমি এটা নেওয়ার পরে লেখা শুরু করে দিলাম। ওকে, এই যে লিখলাম, লিখে এটা বড় করতে পারছি, ছোট করতে পারবো ইচ্ছা মতো। মানে এক কথায় এটা দিয়ে আমরা লেখালেখি করতে পারবো। আর ওটাতে যখন লেখালেখি করব আপনারা দেখেন এই যে যখন আমি এখানে নিচ্ছি W3 কোডেপস নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এই যে ক্যারেক্টার একটা ফ্লোটিং প্যালেটে এটা ওপেন করলাম। আপনারা যদি এটা না থাকে তাহলে উইন্ডোর মধ্যে যে ক্যারেক্টারকে খুঁজে বের করবেন, দেন আপনারা ক্যারেক্টার একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের সরাসরি সামনে এই জিনিসটা চলে আসবে। হ্যাঁ, এই ফ্লোটিং প্যালেটটা চলে আসবে। তো আমি যদি এটাকে বড় করি তাহলে দেখেন এটা বড় হয়ে যায় নাই, এটা বড় হয়ে গেছে। এটা ছোট করলে এটা ছোট হয়ে গেছে। এটা কি? এটা হলো ফন্টের সাইজ। আমরা চাইলে ফন্টের সাইজটা আমরা কিবোর্ড থেকে বড় ছোট করতে পারবো। তো কিবোর্ড থেকে যখন আমরা কোনো ফন্ট নিয়ে নাড়াচাড়া করবো বা ফন্ট নিয়ে কাজ করব, তখন যখন আমরা বড় ছোট করব, এটা যখন টেনে বড় করব তখন আমরা অন্তত শিফট প্রেস করে টানবো যাতে এটা সমান রেশিওতে ছোট বড় হয়। আর যদি কন্ট্রোল আর শিফট আর অল্টার প্রেস করে যে টানি তাহলে এটা চারিদিক থেকে বাড়বে। আর যদি আমি জাস্ট শিফট প্রেস করি তাহলে এটা একদিক থেকে বাড়বে। ঠিক আছে, কিন্তু সমান রেশিওতে বাড়বে। এই যে এমন ব্যাকাটেরা হয়ে যাবে না। এখন আমি যে কিছুই শিফট কিংবা অল্টার কিছুই প্রেস করে নেই, এই জন্য এটি কিন্তু এটা তেড়া বেঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা যখন কোনো ফন্ট বড় ছোট করব তখন আমরা অবশ্যই শিফট এবং অল্টার প্রেস করে এটাকে বড় ছোট করার চেষ্টা করব। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। তাহলে আমাদের এই যে টাইপ টুলটা দিয়ে, এই যে টাইপ টুলের মধ্যে আমরা যখন এটার মধ্যে রাইট বাটন ক্লিক করছি তখন দেখেন এখানে আরও অনেকগুলো টুল আছে। তো এই যে পাশে যে বারটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে টুলগুলো যে আমরা বাইরে চলে আসতাম, এগুলো সব টাইপ টুলের মধ্যে। তো এই সবগুলোর কাজ এখন কিন্তু আমরা দেখব। তো আমরা টাইপ টুল দিয়ে সাধারণত আমরা লেখালেখি করতে পারি। এই যে টাইপ টুলটা নিলাম, কিছু লেখার দরকার হলো, ক্লিক করলাম, দেন লরেন ইপসাম এটা চলে আসলো। এটা আমরা একটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে আমরা এখান থেকে লেখা শুরু করতে পারবো। ওয়ার W3 কোডেপস ফ্যামিলি। ওকে, এটুকু আমরা লিখলাম। এখন লেখার পরে আমরা এখানে কিছু পরিবর্তন দেখি, সেটা হলো এই যে এখানে যেটা দেখাচ্ছে এটা হলো ফন্ট নেম। ঠিক আছে, এই ফন্ট নেম দেখেন এখানে অনেকগুলো ফন্ট আছে। ঠিক আছে, অনেকগুলো ফন্ট আমার এখানে আছে। আমি যদি চাই যে আমার লেখার ফন্টটা আমি চেঞ্জ করব, তাহলে এটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে উপরে যে একটা বার আছে, উপরে বারটার নাম কি জানো? অপশন টাইটেল বার। অপশন বার। এটাকে বলা হচ্ছে কন্ট্রোল বার বলা হয় না এটাকে? সরি, দ্য ম্যাক্স। হ্যাঁ, এটাকে তো ভুলে কন্ট্রোল গেলে বার, হবে না, কন্ট্রোল বার। কন্ট্রোল বার। তো এই যে আমি এখানে কন্ট্রোল বারে যে ক্যারেক্টার লেখা আছে, ক্যারেক্টারের পাশে কিন্তু এখানে ফন্টের নেমটা লেখা আছে। তো আমি যখন চাইবো এখানে ক্লিক করে এই যে ফন্টগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারছি। অনেকের এমন হবে যে ফন্টের উপরে মাউসটা ধরলে এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে না। তো তারা কি করবেন, এই যে কিবোর্ডের যে অ্যারো কি আছে সেটাতে প্রেস করে করে নিচে এসে দেখতে পারেন। ঠিক আছে, আর আমার ফন্টটা যে কেমন দেখা যাবে এটার প্রিভিউ তো আমরা দেখতেই পাচ্ছি, তাই না? এখান থেকে এখানে কিন্তু প্রচুর ফন্ট রয়েছে, অনেকগুলো ফন্ট রয়েছে। এখানে কিন্তু যেটার উপরে আমি ধরছি সেই ফন্টটা আমার অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো আমি এটা এই ফন্টে নিয়ে চলে আসলাম। তো ফন্ট চেঞ্জ করতে তো পারবো, তাই না? অবশ্যই। জি ভাইয়া। আচ্ছা, ফন্ট চেঞ্জ করতে পারবো। এখন ফন্টের পাশে এখানে দেখেন রেগুলার লেখা আছে। এখানে অনেকগুলো ওই একই ফন্ট অনেকগুলো ভার্সন আছে। ঠিক আছে, বোল্ড মানে কি একটু মোটা হবে, লাইট মানে হালকা হবে, এটা স্ট্রোকটা কম হবে। ঠিক আছে, এখানে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। তো আমার যেই অপশনটা দরকার বা যেটা আমাদের দরকার আমরা সেটা এখান থেকে নিতে পারি। অনেকগুলো ফন্ট আছে যেগুলোতে এই অপশনগুলো থাকবে না, এটাতে কিন্তু নাই। তো এটা ওই পরিবর্তনটা এটার করা যাবে না। তো যেগুলো থাকবে সেগুলো আমরা রেগুলারের পাশে এখানে যে আছে এখানে আসলে আমরা
এগুলো দেখতে পারবো। আমাদের যেমনটা লাগে আমরা তেমনটা এখান থেকে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তাহলে ফন্ট চেঞ্জ করা আর ফন্টের স্টাইল চেঞ্জ করা এই দুইটা জিনিস আমরা খুব সহজেই পারবো। ফন্টের সাইজ আমরা এখান থেকে ম্যানুয়ালি বাড়াইতে কমাইতে পারবো। আমরা একবার যদি এখানে লিখে দিই 100 লিখে ক্লিক করলাম, ইন্টার প্রেস করলাম, তাহলে ফন্টের সাইজটা 100 হয়ে গেল। তাহলে ফন্ট বড় ছোট করা নিয়ে কোনো সমস্যা আছে? না ভাইয়া। না ভাইয়া সমস্যা বড় ছোট করা নিয়ে আর কোনো সমস্যা থাকলো না। তারপরে এখানে যেটা আছে এটার কাজ লাগে না সহজে, হ্যাঁ, এটার কাজ তেমন লাগে না। তারপরে এই যে এইখানে যে অপশনটা আছে, এটা আমি যদি এখন 2-3 লাইন লিখি, এটা আমি কপি করলাম, কন্ট্রোল ভি ইন্টার, কন্ট্রোল ভি ইন্টার, কন্ট্রোল ভি, সেখানে আমি 3 লাইন লিখলাম। ওকে, 3 লাইন লেখার পরে এখন দেখেন এখানে একটা নাম্বার কিন্তু চলে আসছে। তো আমি যদি এটাকে ছোট বড় করে দিই, দেখেন কি হচ্ছে, এটা কিন্তু আরেকটার মধ্যে মিশে আছে, তাই না? এই মাঝের যে স্পেসিং এই যে এটা দিয়ে সেটা বোঝাচ্ছে। এই যে মাঝের যে আইকনটা দেখলে আমরা বুঝতে পারছি এটা দিয়ে কী বোঝাচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা ইচ্ছা মতন বড় ছোটো করতে পারবো, আমাদের যেমনটা লাগে আমরা তেমনটাই করতে পারবো এটা দিয়ে। তো এটা আমরা পারবো। তারপরে যেটা আছে এটাকে কি দেখা যাচ্ছে, আমি যদি এটার মাঝে স্পেসিংটা বাড়াতে চাই, ঠিক আছে, এইটুকুর মাঝে দেখেন কতটুকু স্পেস আছে, এই যে এই লেখাটার মাঝে এইটুকু স্পেস আছে, এটার মাঝে অল্প একটু স্পেস আছে। তো আমি যদি স্পেসগুলো বাড়াইতে চাই তাহলে আমার এখান থেকে এই নাম্বারটা বাড়াই দিতে হবে, তাহলে মাঝে স্পেস বেড়ে যাবে। আর যদি নাম্বারটা কমাই তাহলে মাঝের স্পেসটা কমে যাবে। আমরা মাইনাসেও নিয়ে আসতে পারি, ঠিক আছে, একটা আরেকটার গার সাথে দেখেন লেগে যাচ্ছে, বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে ফন্ট বড় ছোট করতে পারছি আমরা, এই কাজগুলো মোটামুটি পারলাম, তাই তো? নাই ভাইয়া এই অপশনটা না আমারটাতে নাই। অপশনগুলো নাই আপনার কাছে? না ভাইয়া, এই জন্য বলছিলাম যে আপনারটা দেওয়ার জন্য। আচ্ছা, এই অপশনগুলো না থাকলে কোনো ব্যাপার না। আচ্ছা, এখন আমরা আমাদের যে জিনিসগুলো লাগে, ঠিক আছে, আমাদের লাগে মূলত এই জিনিস, আমাদের এখান থেকে লাগবে ফন্টের সাইজ বাড়ানো কমানো এবং এই যে মাঝে যে স্পেসিংটা এইটাই লাগবে, এই আর বাকিগুলো কিন্তু আমাদের তেমন লাগবে না, বুঝতে পারলাম? জি। আচ্ছা, তাহলে আমরা ফন্টের সাইজ বড় ছোট করতে পারছি এবং টেক্সট নিতে পারছি, ফন্ট পরিবর্তন করতে পারছি। তারপরে আমরা কি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজ পারি? জি ভাইয়া। জি ভাইয়া পারি। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে এমন একটা অপশন নাই যে প্যারাগ্রাফগুলা মাঝে অ্যালাইন করবে, লেফট অ্যালাইন করবে, রাইট অ্যালাইন করবে, এরকম আছে না? জি আছে। এটা হলো সেই সেম কাজ এটার। আচ্ছা, আমরা এই যে ফন্টগুলো পরিবর্তন করছি, হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের ফন্ট, আপনাদের কাছে তো আর এই ফন্টগুলো নাই, তাই না? তো এই ফন্টগুলো আপনারা কোথায় পাবেন জানেন না? এগুলো কোথায় পাবেন? বিজয়ের সাথে কিছু ফোন দেওয়া থাকে, ওখান থেকে বা ডাউনলোড করে নেওয়া যাবে। আচ্ছা, এই যে দুইটা ওয়েবসাইট দেখাচ্ছি, এই দুইটা ওয়েবসাইটটা আপনারা খাতায় নোট করে রাখেন। ফন্ট স্পাইরাল আরেকটা। আমার নেট স্লো বলে আজকে তো ঝামেলা হচ্ছে। সাইটটার নাম কি? একটা হলো দা ফন্ট আর একটা হলো ফন্ট স্ক্রেল। এই যে আপনারা এই যে ইউআরএলটা লিখে নেন, হ্যাঁ, এই যে এটা আর এটা। তো আমাদের যদি এখানে কোনো ফন্ট পছন্দ হয়, সাপোজ আমার এই ফন্টটা পছন্দ হলো, হ্যাঁ, তো এটাকে আমরা ডাউনলোড করলাম, এটা আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমাদের যে ডাউনলোড যে ইয়াটা আছে এর মধ্যে ডাউনলোডের ওটা মনে হয় চলে আসবে কম্প্রেসডের মধ্যে, এই যে এটা, হ্যাঁ, আমরা যখন কোনো ফন্ট ডাউনলোড দেবো তখন এরকম দেখাবে। তো এটাকে আমরা প্রথমে আনজিপ করব, এক্সট্রাক্ট ফাইল করব। এটা হলো এক্সট্রাক্ট ফাইল হয়ে গেল, যেটা ফোল্ডারের মতন দেখাচ্ছে, এটার মধ্যে আসলাম। আসার মধ্যে এই যে OTF নামে যে এটা আছে এটা হলো ফন্ট। তো এটা আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে
ইনস্টল ফর অল ইউজেস, হ্যাঁ, ইনস্টল ফর অল ইউজার্স এটাতে ক্লিক করব, তাহলে এটা সবগুলোর মধ্যে ইনস্টল হয়ে যাবে। তখন এটা আমরা ফটোশপে পাবো, ইলাস্ট্রেটরে পাবো, মাইক্রোসফট ওয়ার্ডে পাবো। বুঝতে পারলাম? এখন আমরা ওখান থেকে যে ফন্টটা নিলাম সেই ফন্টটা এখানে এই ফোনটা দিয়ে কি উইন্ডোজের কোনো চেঞ্জ করা যাবে? আচ্ছা, ওইখান থেকে আমরা যে ফন্টটা পালাম সেই ফন্টটা এই যে এই ফন্টটা আমরা ডাউনলোড দিয়েছিলাম, তাই না? শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এই ফন্টটা তো আমরা এখান থেকে ডাউনলোড দিছিলাম, এই যে এটা। তাহলে ডাউনলোড দিয়ে ইলাস্ট্রেটর পর্যন্ত কিভাবে আনতে হয় এটা কি আমরা পারবো? জি ভাইয়া। আচ্ছা, এখন ফন্ট আমরা এখানে নিলাম, এই যে এই ফন্টটা আমরা এখন চেঞ্জ করতে পারবো। দেখেন এই ফন্টটা যখন ক্লিক করছি তখন যে ক্যারেক্টার অপশন আসছে, রেগুলার কি অন্যান্য স্টাইলের অপশন আসছে, কিন্তু যখন আমি এটাতে ক্লিক করছি তখন কি এগুলো আসছে? আর তখন কিন্তু এখানে আসছে না এগুলা। এর কারণটা হলো এই যে এই ফন্টটা যদি আমি করে রাখি, এই ফন্টটা যদি আমি ক্রিয়েট আউটলাইন করে দিই, তখন এটার ফন্ট হিসেবে তখন আর ইলাস্ট্রেটর ধরবে না, তখন এটাকে জাস্ট একটা অবজেক্ট হিসাবে নিয়ে নেবে ইলাস্ট্রেটর। ঠিক আছে, তখন এটা কিন্তু আর ফন্ট নেই। এখানে কিন্তু আর এটা কিন্তু আর ফন্ট আকারে নেই, তখন এটা একটা অবজেক্ট হিসেবে হয়ে গেছে, তাই না? ভাইয়া এই কাজটা একটু আবার দেখান তো। আচ্ছা, এটা আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, আমি এটা কপি করে এটা রেখে দিলাম। এখন এই যে ফন্টটা, এটা যখন আমি ফন্ট হিসেবে নিলাম তখন দেখেন উপরে ক্যারেক্টারের অপশনগুলো আসছে, বা রেগুলার কি হবে এটা কিন্তু সব আসতেছে। স্টাইল আর চেঞ্জ করতে বলতেছে, বা ক্যারেক্টার চেঞ্জ করতে পারবো চাইলেই। কিন্তু যখন আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেবো, রাইট বাটন ক্লিক করে যখন ক্রিয়েট আউটলাইন করে দিব, তখন এটা কিন্তু আর ফন্ট হিসেবে আর এটা নেবে না, তখন এটা একটা জাস্ট একটা অবজেক্ট হিসেবে নিয়ে নেবে। ঠিক আছে, যেমন আমরা এটা যেমন একটা অবজেক্ট, এটার সাথে আমরা যে আচরণগুলো করতে পারি এটার সাথে এখন আমরা সেই আচরণগুলো করতে পারবো। বুঝতে পারলাম? এটা এখন আর ফন্ট হিসেবে নাই, কিন্তু এটা কিন্তু এখন ফন্ট হিসেবে আছে। তো যখন আমাদের সব কাজ শেষ হয়ে যাবে টেক্সট লেখার, তারপরে আমরা সবগুলোকে এভাবে ক্রিয়েট আউটলাইন করে দিব। যদি ক্রিয়েট আউটলাইন না করে দিই, তাহলে বায়ারকে যখন আমি ফাইলটা দেবো, বায়ারের ইলাস্ট্রেটরে যদি এই ফন্টটা ইনস্টল না থাকে তখন কিন্তু সে এটা দেখতে পারবে না। ঠিক আছে, তখন এই ফন্টটা এই ফন্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনি দিচ্ছেন এই ফন্ট, কিন্তু হয়ে যাবে এই ফন্ট। বায়ার দেখবে ডিজাইনের উপর এই ফন্টটা আপনি তাকে দেখানোর সময় এটা দিয়েছেন, কিন্তু যখন তাকে ফাইল সাবমিট করছেন তখন এটা হয়ে গেছে। তো এই ভুলগুলো আমরা কখনোই করব না। আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব, তখন যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে, এটাকে অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে তারপরে আমরা সাবমিট করব। বুঝতে পারলাম? জি ভাইয়া বুঝেছি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা শুধু এই যে টাইপ টুল এটার কাজটা দেখলাম, যে এটা দিয়ে টাইপ করা যায় এবং কালার চেঞ্জ সবগুলোতে যেভাবে করে আমরা এটাতেও ঠিক সেমভাবে কালার চেঞ্জ করতে পারবো। এক কথায় আমরা অবজেক্টের সাথে যা যা করতে পারতাম আমরা এই টেক্সটটার সাথেও এখন ঠিক সেইগুলা করতে পারবো। বুঝছেন? এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে এগুলা দেখেন আপনি নাড়াচাড়া চালাতে পারছেন। হ্যাঁ, আপনি এগুলা এই পাতগুলোকে নেন, এই দেখেন। ঠিক আছে, এগুলা কিন্তু আপনি এখন নিয়ে নিতে পারছেন। তো আপনাদের ডিজাইনের সময় এগুলা আপনারা নাড়াচাড়া করবেন এগুলা নিয়ে। ঠিক আছে, যখন আপনার কোনো লোগো ডিজাইন করব তখন স্টাইল করার জন্য আমরা এগুলো তখন করব। তো আমরা কি করব, ফন্টগুলোকে ক্রিয়েট আউটলাইন করে দিব। ঠিক আছে, তাহলে আমরা ক্রিয়েট আউটলাইন আর এক্সপ্যান্ড দুটোটাকে এক। হ্যাঁ, টেক্সটের ক্ষেত্রে হলো ক্রিয়েট আউটলাইন, আর যখন স্ট্রোক কালার করব এক্সপ্যান্ড করা যায়। হ্যাঁ, এটা এক্সপ্যান্ডও করা যায়। যখন আমরা স্ট্রোকের ক্ষেত্রে যাব তখন হলো এক্সপ্যান্ড করতে হবে। আজকে হলো আমার মেজাজটা নষ্ট হয়ে গেছে এই যে নেট চলে যাওয়াতে। হ্যাঁ, এই জন্য কথা মনে হয় তেমন গুছিয়ে বলতে পারছি না। বুঝতে তো পারছেন, তাই না? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা,
ক্রিয়েট আউটলাইনটা একটু আবার যদি একটু বলতেন একটু শর্টকাট। হ্যাঁ, এই যে টেক্সটটার উপরে রাইট বাটন ক্লিক করব, করার পরে যে ক্রিয়েট আউটলাইন চলে আসছে, টেক্সটের উপরে মাউসের রাইট বাটন, তারপর ক্রিয়েট আউটলাইন। ওকে, হ্যাঁ বুঝতে পারছি? হ্যাঁ ওকে, আচ্ছা, ভাই নতুন আর একটা ফন্ট যোগ করে যদি একটা দেখাতেন। এই যে এই ফন্টটা আমি চেঞ্জ করব, ক্যারেক্টারে আসলাম, এখান থেকে অন্য একটা ফন্ট নিলাম, এই যে এটা আরেকটা ফন্ট। এখন এই ফন্টের মধ্যে আমরা টাইপে যাওয়ার পরে এখানে দেখেন চেঞ্জ কেস আছে। চেঞ্জ কেস বলতে কি, বড় হাতের ছোট হাতের করা এগুলাকে বোঝায়। হ্যাঁ, টাইপের মধ্যে চেঞ্জ কেস যখন আমি যাচ্ছি তখন আপার কেস আছে, আপার কেস দিলে এগুলো সব বড় হাতের লেখা হয়ে যাবে। তারপরে এই টাইপের মধ্যে যে চেঞ্জ কেসের এখানে টাইটেল কেস আছে, তো এটাতে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে। তারপরে টাইপের মধ্যে চেঞ্জ কেসে গেলে এটাতে গেলে প্রথমটা, এই যে সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের যেই লেটারটা থাকবে এটা বড় হাতের হয়ে যাবে। আবার টাইপের মধ্যে চেঞ্জ কেসে লো কেস দিলে এটা সবগুলো ছোট হাতের হয়ে যাবে। ঠিক আছে, লোয়ার কেস দিলে সবগুলো আবার ছোট হাতের হয়ে গেল। তো এটা তোমরা পারবো, তাই না? জি। আর এই যে ফন্টের যেগুলো আছে এগুলো তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, বুঝছেন? মাঝখান থেকে যদি ছোট করতে বা বড় করতে চাই, মাঝখানে ছোট বড় করতেছিলে তখন আপনি আবার টাইপ টুলটা নেবেন, নেওয়ার পরে এই যে এইটুকু আমি সিলেক্ট করলাম, এইটুকুর উপরে যখন আমি ইলাস্ট্রেটরের কোনো একটা বিষয় নিয়ে কাজ করব তখন প্রথমত সেটাকে আমার সিলেক্ট করা লাগবে। তো টাইপ টুলের শর্টকাট হলো টি। তো আমি চাচ্ছি এই যে উই লেখা এইটুকু, উই লেখাটুকু এটুকু আমরা বড় হাতের করব, বা এইটুকুর মধ্যে আমি কোনো কাজ করব। আমি চাইলে শুধুমাত্র ওইটুকুর ফন্ট চেঞ্জ করতে পারি। হচ্ছে না ফন্ট চেঞ্জ? এই যে এইটুকুর ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আমি যেইটুকুর উপরে কাজ করতে চাই আমি সেইটুকু সিলেক্ট করে কাজ করতে পারবো। বুঝতে পারলাম ভাইয়া? অলওয়েজ টাইপ টুল দিয়ে সিলেক্ট করে হ্যাঁ, আমরা যদি টেক্সটের মধ্যে কোনো পরিবর্তন করতে চাই টাইপ টুল দেখে সিলেক্ট করে নিতে হবে, তারপরে আমি এটা যা ইচ্ছা তাই করতে পারবো, তখন এটার উপরে আমি কাজ করতে পারবো। বুঝতে পারলাম? জি। ওকে, তাহলে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে গেলে আমার সর্বপ্রথম সেটাকে সিলেক্ট করতে হবে। এই যে আমি যদি এটার উপরে কাজ করতে চাই, এই যে সিলেক্ট করে নিলাম, এখন আমি এটার উপরে কাজ করতে পারবো। বুঝতে পারছি? পুরোটাকে সিলেক্ট করতে কি একবারে মানে হ্যাঁ, পুরোটা সিলেক্ট করতে গেলে একবার ক্লিক করলেই হবে। এই যে একবার ক্লিক করলাম, পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন আমার কাছে যে সবগুলো অপশন চলে এসেছে, এখন যাই করি না কেন সবগুলা এটার উপরেই হবে। যেমন এটাকে আমি রেড কালার করছি, রেড হচ্ছে, ব্ল্যাক কালার করছি, ব্ল্যাক হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি যদি টাইপ টুল দিয়ে শুধুমাত্র এইটুকু সিলেক্ট করতাম, করার পরে এটাকে আমি কালার দিতাম, এই যে এটা অন্য কালার হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের কাজের প্রধান শর্ত হলো সিলেক্ট করতে হবে। জি। আচ্ছা, ডাবল3 কোয়ার্টার্স ফ্যামিলি। এরপরে যে টুলটা আছে সেটা হলো এরিয়া টাইপ টুল। এরিয়া বলতে আমি নির্দিষ্ট যদি একটা এরিয়া নিয়ে নিই, যেমন নিউজ পেপারে কি থাকে, এমন কলাম থাকে না, এমন লাইন লাইন লেখা থাকে না ইয়েতে, নিউজ পেপারে। জি ভাইয়া, জি ভাইয়া। তো আমি যদি চাই যে শুধুমাত্র এইটুকুর মধ্যে লেখা হবে, তখন আমি এখান থেকে এরিয়া টাইপ টুলটা নিতে পারবো। বুঝছি ভাইয়া? তো আমি যদি এখানে প্যারাগ্রাফ কোনো একটা জিনিস, প্যারাগ্রাফ এখান থেকে কপি করলাম, আমি কখন ওপেন হবে আল্লাহ জানে। আপনারা আমার স্ক্রিনটা ঠিকঠাক দেখতে পাচ্ছেন, তাই না? জি ভাইয়া। জি দেখা যাচ্ছে।
আচ্ছা, এখান থেকে যে আমি এইটুকু আর কি নিলাম, কপি করলাম। কপি করার পরে আমি চাচ্ছি যে শুধুমাত্র এই এরিয়াটুকুর মধ্যে আমার লেখা হবে, এই শেপটুকুর মধ্যে আমার লেখা হবে। তো এখান থেকে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। এখন এটা সাইজ বড় বলে এইটুকু আসছে, একটু এটার মধ্যে। আমি যদি এটা সাইজ কমাতে চাই, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে সাইজটা এই যে কমানো শুরু করলাম। ঠিক আছে, হচ্ছে এইটুকুর মধ্যে, শুধু হচ্ছে লেখা এইটুকুর মধ্যে। জি ভাইয়া। এখানে স্পেস বেশি না? এখানে স্পেস বেশি দেওয়া রয়েছে, তাই এই যে এটার স্পেস যদি আমি কমাই দিই, এই যে স্পেসটা কমে গেল। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। এখন এই যে এই এরিয়াটা আমার যেমন ইচ্ছা আমি তেমন নিতে পারি। আমি সাপোজ পেইন টুল দিয়ে একটা এরিয়া আমি এখান থেকে এঁকে নিলাম। এখন এইটুকু আমার একটা এরিয়া। এখন এইটুকুর মধ্যে আমি লিখব, এরিয়া টাইপ টুলস নিলাম, এখান থেকে আমি লেখা শুরু করলাম। সিলেক্ট করতে হবে, হচ্ছে না? এইটুকুর মধ্যে কিন্তু লেখা হচ্ছে। বুঝতে পারলাম? ভাই টাওয়ার দেখুন তো। জি, দেখেন আমি যে কোনো ধরনের একটা এরিয়া নিতে পারি। এরিয়া বলতে পাত দিয়ে একটা জায়গাকে আবদ্ধ করে ফেলা। ঠিক আছে, আমি আর কষ্ট করে অন্য এরিয়া নিচ্ছি না, আমি এখান থেকে একটা বৃত্ত নিয়ে নিচ্ছি। এই যে বৃত্তটা একটা এরিয়া না, আমি চাচ্ছি বৃত্তর মধ্যে আমার লেখাটা হবে। ঠিক আছে, তাহলে আমি যে বৃত্তর উপর একটা ক্লিক করলাম, এই যে বৃত্তর ভিতর লেখাটা হয় নাই। তো এরকম আমি যদি কোনো এরিয়ার মধ্যে লিখতে চাই, তাহলে আমার সেই এরিয়াটা সিলেক্ট করে নিতে হবে। এরিয়াটা বানানোর পরে তার মধ্যে আমরা কিন্তু লেখালেখি করতে পারবো। বুঝছেন? তখন এটাকে যদি অ্যালাইন করতে চাই তাহলে কি এই এরিয়ার মধ্যে অ্যালাইন হবে? এই যে এইটুকু এরিয়া, এই যে এইটার মধ্যে আমি অ্যালাইন করছি। এই যে এখান থেকে প্রথমে দেখলেন আপনারা, এই যে অ্যালাইন করছি, যে জাস্টিফাই করে দিলাম, এইটুকুর মধ্যে জাস্টিফাই হয়ে গেল। পুরো বৃত্তটা এখন ভালোভাবে বোঝা যাচ্ছে। এই যে এখন যদি আমি এটা কেটে দিই, এটা বোঝা যাচ্ছে একটা বৃত্ত। তাহলে কোথাও যদি আমি ডিজাইনের মধ্যে কোনো একটা টেক্সট লিখতে চাই, তাহলে কিন্তু সেই টেক্সটটা আমি লিখতে পারি বৃত্তর মধ্যে। সাপোজ একটা কফি একটা শেপ, হ্যাঁ, মনে করেন যে একটা কফির কাপের শেপ আপনার আছে, সেটার মধ্যে আপনি চাচ্ছেন কিছু লিখতে, তো আপনি এই যে বৃত্তটাতে লিখতে দিতে পারবেন না? এটা হলো এই ধরনের কাজগুলো করে। তারপর আপনি এই যে মনে করেন যে এখানে একটা ডিজাইন আপনি বানাইলেন এবং এটার মধ্যে আপনি চাচ্ছেন যে এক পাশে কিছু একটা লিখে দেবেন। আপনি যে এখান থেকে এইটুকুর মধ্যে আপনি সেটা একটু অন্য কালার করে নিই, চোখে লাগতেছে কালারটা, একদম একই তো অবস্থা। আচ্ছা, এইটুকু নিলাম, সাদার মধ্যেই করে। আচ্ছা, নেওয়ার পরে আমি চাচ্ছি যে এই পাশে আমার মনে করেন ডিজাইন আছে, আমি কর্নার দিয়ে কিছু একটা লিখে দিতে যাচ্ছি, একটা নোট লিখে দিতে চাচ্ছি, হ্যাঁ, এইটুকুর মধ্যে। তো আমি এটা বানাইলাম। এটা বানানোর পরে এখন আমি এই এরিয়াটার মধ্যে কিছু লেখালেখি করব। এই যে এই এরিয়াটার মধ্যে আমি এই যে লেখালেখি করলাম। বুঝতে পারছি এটা কি কাজে লাগে? সুন্দর করে কিন্তু এটাতে লেখাটা হয়ে গেল। এই ফন্ট সাইজটা যদি আপনি বাড়ায় নিলেন, ভাই টেক্সটের কার্সরটা উল্টো গেছে, পিকচার কাটছটরা উল্টো হয়ে গেছে। ঠিকই তো আছে, হ্যাঁ। না আমার ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে আমরা দেখছি ওটা ঠিক করছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা আমাদের কি কাজে লাগে দেখলাম। আমি একবার দেখাচ্ছি যে ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি কি কাজে লাগতে পারে কোন টুলটা। তাহলে আমি যদি একটা ডিজাইন করতে চাই,
সাপোজ একটা ব্যানার ডিজাইন করতে যাচ্ছি, এর পাশ দিয়ে একটা নোট লিখে দিতে যাচ্ছি, বা যে পজিশনের ব্যানারটা ডিজাইন করছি ওইটা সম্পর্কে লিখতে যাচ্ছি, একটা ত্রিভুজ আকৃতি হোক বা গোলাকার যেভাবে হোক না কেন, তো ওই জিনিসটা আমরা এটার মাধ্যমে করে দিতে পারি, তাই তো, এরিয়া টাইপ টুলের মাধ্যমে। তাহলে এরিয়া টাইপ টুলের কাজটা কিন্তু আমরা বুঝলাম, বুঝতেছি তো? তার মানে সব এই এরিয়া টাইপ টুলের ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে মানে একটা এরিয়া ভাগ করে নিতে হবে, তাই একটা তো? এরিয়া তৈরি করে নিতে হবে এবং তার মধ্যে আপনি লিখতে পারবেন। আচ্ছা, তারপরে যেটা আছে এটা দেখেন, টাইপ অন এ পাথ টুল। আমরা পাথ বলতে কি বুঝি? এই যে এটা একটা পাথ না, এটা একটা পাথ তো। হ্যাঁ, তাহলে পাতের উপর দিয়ে যদি যেই টুলটাতে লেখা হবে সেটা হলো টাইপ অন এ পাথ টুল। তো এটা হলো টাইপ অন এ পাথ টুল। তো আমি যদি টাইপ অন এ পাথ টুলে যাই তখন দেখেন এখানে কিন্তু খুব ভালোভাবে লেখাটা চলে আসলো না? এবং এটা চাইলে আমরা কি করতে পারি, এটা হলো এখান থেকে অনেকগুলো স্টাইল রয়েছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। বিসাইড সেন্টারে যদি দিই তাহলে দাগের মাঝ বরাবর চলে আসবে লেখাটা। আমি একটু বড় করি, আপনারা তাহলে একটু ভালো বুঝতে পারবেন। আচ্ছা, মনে করেন লেখা এইটুকু, হ্যাঁ, আমি যেই টুলটা নিয়ে কাজ করছি সেটার উপরে আমি ডাবল ক্লিক করলাম, তাহলে অপশনগুলো চলে আসলো। এখানে আসার পরে এখানে ইফেক্টগুলো আপনি চেঞ্জ করে দেখেন আপনার কি পরিবর্তন হয়, ঠিক আছে? এটা আপনারা যখন পরিবর্তন করবেন একা একা তখন আপনারা বুঝতে পারবেন যে কোনটাতে করলে কি পরিবর্তন হচ্ছে। আমি এখন বলে দিলেও আপনার মনে থাকবে না। তো রেইনবো বলতে আমরা সাধারণত লিগালভাবে যেটা দেখি বা আমরা যেটা দেখতে চাই সেটা যে রেইনবোর ভিতরে থাকে সেটা হলো রেইনবো। তারপরে পাশে দেখেন ফ্লিপ বলে একটা অপশন আছে, সেটার মানে কি উল্টো হয়ে লেখাটা আসবে, ঠিক আছে? এখন দেখেন এই যে উল্টো হয়ে লেখাটা আসছে, তাই না? জি। তাহলে আমি যদি সোজা এই পাশ থেকে লিখতে যাই সোজা, তাহলে আমাদের ফ্লিপ করা লাগবে না। আর যদি আমি চাই যে লেখাটা এই পাশ থেকে আসবে তাহলে আমরা এটা ফ্লিপ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটার মধ্যে আবার কি কাজ ছিল, আবার যাই, এটার মধ্যে ছিল এখানে সেন্টার। তো সেন্টার বলতে এই যে দাগটার সাথে আপনার লেখাটা কিভাবে থাকবে, এই দাগটার সাথে লেখাটা কিভাবে থাকবে। আচ্ছা, আমি ফ্লিপটা এখান থেকে উঠাই দিলাম, তাহলে দেখতে ভালো লাগছে। এরপরে আবার যাওয়ার পরে এখানে সেন্টার আছে, আমি যদি এটা দেখেন এই দাগটা নিচে চলে আসলো না? জি। তারপরে এটা দিলে দেখেন কি হয়, উপরে চলে গেল না? জি। আচ্ছা, তারপর এটা দিলে একদম দাগের সাথে সাথে লেখা হচ্ছে এবং লেখাগুলো উপরে থাকছে। আর সেন্টার দিলে দাগের মাঝ দিয়ে লেখা হচ্ছে, ঠিক আছে? মানে দাগের সাথে সাথে লেখা হচ্ছে আর নিচে থাকছে, এরকম কোনো নেই? দাগের, এটা তো দাগের মাঝ বরাবর লেখা হচ্ছে। আরেকটা আছে যেটা, সেটা হলো দাগের নিচ দিয়ে লেখা হবে, ঠিক আছে? হ্যাঁ। এটা হলো দাগের নিচ দিয়ে লেখা হবে, ঠিক আছে? এটা হলো দাগের নিচ দিয়ে লেখা হলো। এখন আমি যদি এটা ক্রিয়েট আউটলাইন করে দিই তাহলে কিন্তু পাথটা থাকলো না, আমরা এখানে একটা অবজেক্ট পেয়ে গেলাম। হ্যালো ভাইয়া, এই অপশনটা আসছে কোথা থেকে? হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া, এখন কি আওয়াজ শোনা যায়? আমার এখান থেকে বেশি কি নয়েজ হয় নাকি? না ভাই, এখন নয়েজ হচ্ছে না। আচ্ছা ভাই, আপনি কিভাবে পাতের উপরে এবং নিচে লেখাটা নিলেন এটা একটু আবার দেখাইলে ভালো হতো। ভাই, আমি তো 3বার দেখালাম এই পর্যন্ত। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, এবার সবাই মনোযোগ দিয়ে দেখেন, আপনারা মনোযোগী হচ্ছেন না ক্লাসে। আমি একটা পাত নিলাম, এই যে আমি চাচ্ছি এইখান থেকে এইভাবে একটা লেখা যাক। আমি সাপোজ করো ব্র্যান্ডের কোনো একটা ডিজাইন করছি, আমি চাচ্ছি যে এই যে এখান থেকে এইভাবে একটা লেখা যে আমার ডিজাইনটাকে একটু সেপারেট করে দিক, ঠিক আছে? উপরে মনে করেন যে ভিন্ন কিছু লেখা, উপরে ভিন্ন ডিজাইন করা, তাই ভাবেন, আর নিচে ভাবেন আরেকটা ভিন্ন ডিজাইন, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই ডিভাইডটা আমি
টেক্সট দিয়ে করব, যে কোনো একটা টেক্সট দিয়ে করব। সাপোজ আমি W3 কোডেক্সের যদি কোনো একটা ব্যানার বানাতে চাই, তাহলে আমি তো একটা চাবো যেখানে W3 কোডেক্স লেখা থাকুক, তাই না? এবং সেটা যে কোনো শেপে হইতে পারে, পাতের উপর দিয়ে লেখা। তো তখন আমি টাইপ অনে পাত টুলটা নেবো, নেওয়ার পরে আমি এখানে মনে করুন যে লিখলাম যে W3 কোডেক্স, এখানে আমি লিখে দিলাম। এটার মধ্যে স্পেসিংটা অনেক বেশি রয়েছে, এই জন্য মনে হয় কেমন হচ্ছে। ওকে, আচ্ছা আমি যে এটা দিয়েছিলাম নাকি ভুলে গেছি কোনটা নিয়েছিলাম। আচ্ছা we are W3 codex family, এটা নিই, টাইপ অনে পাত তুলে গেলাম, এখান থেকে এটা লিখে দিলাম। ঠিক আছে, লিখে দেওয়ার পরে এই যে ঝামেলা হচ্ছে, এর আগে অনেক স্পেস রয়েছে এই জন্য সম্ভবত। ওকে ঠিক আছে, আচ্ছা এখন আমি লেখাটা দিয়ে এটা ডিভাইড করতে পারছি না। যদি আমি ক্রিয়েট আউটলাইন করে দিই, এটা কিন্তু জাস্ট একটা অবজেক্ট হিসেবে এখানে থেকে গেল। বুঝতে পারছি? না ভাই, আমি ওইটা বলতেছিলাম না, আমি বলতেছিলাম আপনি একবার পাতের উপরে নিছেন, পাতের নিচে নিছেন লেখাটা, আবার পাতের মাঝামাঝিও রাখছেন। জি, ওইভাবে কিভাবে রাখতেন? আচ্ছা এখন আমি মনে করেন পাতটা যেমন ইচ্ছা তেমন নিচ্ছি। এখন মনে করেন যে কি বলবো, অস্থির একটা পাত নিচ্ছে, যাই হোক ঠিক আছে। এখানে পাতটা নিলাম, এই পাতের উপর এখন আমি কিছু লেখার চেষ্টা করি। এখান থেকে কই থেকে যেন পাইছিলাম, এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিলাম। চাচ্ছি যে এইভাবে লেখাটা হোক। টাইপ অনে পাত করে নিলাম, পাতের উপর দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। এই যে তাহলে লেখাটা এইভাবে হয়ে গেল না? জি, পাতের উপর হইলো, আবার এই লেখাটা রাইখে আপনি পাতের নিচে নিছেন এবং পাতের মাঝামাঝি। এখন আমি লেখার মাঝামাঝি। জি আমি কথা শেষ করি। এই যে টাইপ অনে পাত টুল, এটার পরে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে এই অপশনগুলো আমার আসলো। বুঝতে পারলাম? এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটার উপর ডাবল ক্লিক করলাম, করার পরে এই অপশনগুলো আসলো। তো এখান থেকে আমি সেন্টার দিলে এটা মাঝামাঝি থেকে শুরু হবে, দাগের মাঝামাঝিতে চলে গেল। আবার আমি যদি এটাতে ক্লিক করে এখানে দিই, তাহলে এটা দাগের নিচ থেকে আসলো। কাশেম ভাই আপনি আর আনমিউট করেন না ভাই, আপনি আনমিউট করলে আপনাকে রিমুভ করে দিব ভাই। এটা পাতের নিচে চলে আসলো। তারপরে আমি যদি চাই যেটা পাতের উপর দিয়ে যাবে, এই যে পাতের উপর দিয়ে যাচ্ছে, এগুলা কি বুঝতে পারছি? আচ্ছা এগুলা কিন্তু আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে পাত টাইপ মানে পাত টুলটা আমরা এইভাবে ইউজ করতে পারি। এখন আমার সেই পাতটা হইতে পারে কোনো বৃত্ত। এই যে বৃত্ত তো একটা পাত, তাই না? এখন আমি যদি পাত টুলটা এখানে নেওয়ার পরে এই যে একটা কিছু লিখলাম, লেখার পরে কি হচ্ছে, কোথায় শেষ কোথায় শুরু বোঝা যাচ্ছে না, তাই না? কারণ লেখাটা তো অনেক বড় ছিল, এই জন্য। আচ্ছা আমি কেটে দিই। রাউন্ড থাকা অবস্থাতেও তো ওই মিডিলে বা হচ্ছে আগে পরেও তো লেখাটা আসবে, তাই না? হ্যাঁ আচ্ছা, এটা হলো অনেকগুলো লেখা হয়ে গেছে, তো এই জন্য এটা ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি ছোট কোনো লেখা দিয়ে এটা দেখাই। এখন আমরা এই যে টাইপ মানে পাত টুল যেটা দেখছিলাম, পাত তো অনেক প্রকার হইতে পারে, তাই না? পাত বলতে কি, ইলাস্ট্রেটর সব কিছু তো পাতের উপর ডিপেন্ড করে, তাই না? তো আমি যদি এখানে একটা রাউন্ড শেপ নিয়ে আসি, এখান থেকে আমি একটা রাউন্ড একটা লোগো দেখে আসি, ঠিক আছে? রাউন্ড লোগো ডিজাইন,
এইখানে এই যে এই জিনিসগুলো যে লেখা, এই লেখাগুলো কীভাবে লেখে এগুলো আমরা এখন দেখব। হ্যাঁ, এই যে এই লেখাটা এগুলা কিভাবে লেখে এটা আমরা এখন দেখব। এখন আমরা W3 কোডেপসের একটা লোগো তৈরি করব, ঠিক আছে? ভাইয়ারা বুঝতে পারছি, W3 কোডেপসের একটা লোগো আমরা এখন তৈরি করব। ভাইয়া জি ভাইয়া। তাহলে এই পুরো টাইপ টুলের কাজটা আমরা সম্পূর্ণটা শিখে যাব। এখানে এর মধ্যে কি আছে? আচ্ছা, আমরা এখান থেকে ওপেন করি, লোগোটা নিয়ে আসি, মাঝের আইকনটা নিয়ে আসি শুধুমাত্র। ওকে, আমরা এটা নিলাম। নেওয়ার পরে আমরা রাউন্ড লোগো কি কেমন যেন দেখলাম, এই যে এমন, তাই তো? তাহলে মাঝে আমাদের একটি আইকন থাকে এবং তার চারপাশে লেখা থাকে, টেক্সট থাকে। তাহলে আমরা মাঝের যে আইকন সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? চারপাশ থেকে লেখা না, তো চারপাশ থেকে যদি আমি লিখতে চাই তাহলে আমাদের এখান থেকে টাইপ অন এ পাথ টুল, এটা আমাদের ইউজ করতে হবে। আমার নেট আছে কতটুকু দেখে নিই। আচ্ছা, ওকে। তো আমরা একটা রাউন্ড নিলাম, প্রথমে একটা রাউন্ড শেপ, কন্ট্রোল এক্স দিয়ে এটাকে ফিল কালার করে নিলাম। ওকে, এবং এটাতে গ্রুপ আছে। এখন আমি চাচ্ছি এটা সেন্টারে করতে, বৃত্তের সেন্টারে আমার আইকনটা থাকবে। তো এখান থেকে আমাদের অ্যালাইন রয়েছে, তাই না? এখান থেকে আমরা অ্যালাইন করে নিলাম, তাহলে বৃত্তের সেন্টারে এটা চলে আসলো, ঠিক আছে? এই যে বৃত্তের সেন্টারে এটা চলে আসলো। এখন আমরা এটাকে অবজেক্টে যাওয়ার পরে, এখান থেকে অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড করে নিব। তাহলে এটার ফিল কালার থাকলো না, স্ট্রোক কালার থাকলো না, এটা ফিল কালার হয়ে গেল। ওকে, এখন আমি চাইলে এটার কালারও চেঞ্জ করে নিতে পারি। এটার কালার আমরা চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তারপরে আমি উপর দিয়ে লেখা যাচ্ছি যে উই আর W3 কোডেপস ফ্যামিলি, এটা লিখতে যাচ্ছি। তো তখন আমরা একটা বৃত্ত নিলাম এখানে। ওকে, এখানে আমরা বৃত্ত নিলাম, এখানে টাইপ অন এ পাথ টুল নিলাম এবং এখান থেকে আমরা লেখা শুরু করতে চাইলাম যে উই আর W3 DETS we are W3 কোডেপস ফ্যামিলি। আচ্ছা, we are W3 কোডেপস ফ্যামিলি। এখন আমরা এটা যদি মিডিলে আনতে চাই তাহলে কি করতে হবে? এই যে সেন্টারে যদি আনতে চাই তাহলে এটা আমি সেন্টারে নিয়ে আসলাম, তাহলে আমার এটা বানাইতে সুবিধা হবে। হ্যাঁ, এবং এটা থেকে আমি সাইজটা বড় ছোট করতে পাচ্ছি তো? আমি যে সবগুলো আমি এইখানে যেমন ফন্ট পরিবর্তন করতে পারছিলাম, এখানেও আমরা ফন্টটা পরিবর্তন করতে পারছি, ঠিক আছে? একদম টেক্সটে আমাদের যেমন আচরণ করছিল এটা ঠিক একই রকম আচরণ করছে। আচ্ছা, এখন উই আর W3 কোডেপস ফ্যামিলি লিখলাম, এখানে টাইপে যে সেন্স কেসে যে এটা টাইটেল কেস দিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটা আমাদের বড় হাতের হয়ে গেল। ওকে, আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত আমরা রুলার সম্পর্কে কিছু বলছিল ভাইয়া? হ্যালো, হ্যাং করছে, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না ভাইয়া বলা হয়নি। না ভাই বলে নাই, আপনি বলেন। ডিসপ্লে কি দেখা যাচ্ছে না ভালো? জি ভাইয়া ডিসপ্লে দেখা যাচ্ছে, সমস্যা না। জি জি, ডিসপ্লে দেখা যাচ্ছে। রুলারটার কথা বলে নাই, আপনি বলেন। আজকে হলো আমার নেটে একটু সমস্যা, এজন্য আমার মন মেজাজও খুব খারাপ। হ্যাঁ, আমি যেটা বোঝাতে চাচ্ছি কথা হয়তো বা ঠিক করে বুঝতে পারছেন না কি তা আমি জানি না। আচ্ছা, এখন এই যে এটা আমরা একটা গ্রুপ করে নিলাম, ঠিক আছে? এটাকে আমরা একটা অ্যালাইন করে ফেলি, মিডল বরাবর চলে আসুক এটা, ঠিক আছে? এই যে মিডল বরাবর চলে আসছে। আচ্ছা, রুলারের যে ব্যাপারটা, আমরা যদি কিবোর্ডে Ctrl+R প্রেস করি,
তাহলে দেখেন উপর থেকে একটা স্কেল আসবে, এই যে স্কেল আসবে, এবং স্কেলের এখান থেকে টান দিলে একটা লাইন আসবে। তো এটাকে আমরা রুলার বলি। হ্যাঁ, এই রুলারটা নিয়ে আমরা এটাকে মাপ নিতে পারি, ঠিক আছে, আমরা অ্যালাইন করতে পারি। তারপর এই পাশ থেকে যদি একটা রুলার নিতে চাই, এই পাশ থেকে টান দিতে হবে। এই যে এখান থেকে একটা রুলার নিয়ে নিলাম আমরা, বুঝতে পারছি রুলারের কাজ কি? তাহলে রুলারের কাজ হলো আমরা এই যে এটাকে আমরা বুঝতে পারছি নাকি যে আসলেই দুই দিকে সমান আছে কি, যে রুলার দিয়ে আমরা বুঝতে পারছি এখন। ওকে, তাহলে এটুকু আমরা নিয়ে নিলাম, ঠিক আছে, এটুকু নিলাম। তারপরে আমরা এটাতে প্রবলেম হচ্ছে, মানে এই যে আপনি নেক্সট যে বৃত্তটা আসছে না, মানে সার্কেলটা আসছে, এটা আমার না মানে থাকছে না, আপনারও মাঝে মাঝে থাকছে না, আমারও থাকছে। এই যে এখানে তো থাকছে না, আমরা তো পাথ দেখতে পারবো না। যখন টেক্সট লিখবো তখন কিন্তু পাথটাকে আমরা দেখতে পারবো না, আমরা মাউসটা নিয়ে গেলে দেখতে পারবো এই যে পাথ এটা। আচ্ছা, এখন আমাদের কপি করার একটা সিস্টেম শিখতে হবে। এই যে এই বৃত্তটাকে আমরা কন্ট্রোল সি যদি দিই এবং কন্ট্রোল ভি যদি দিই, তাহলে এটা পেস্ট হয়ে অন্য জায়গায় যাচ্ছে, তাই না? কিন্তু আমি যদি এটাকে কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল এফ দিই, তাহলে এর উপরে একটা ডুপ্লিকেট আর একটা তৈরি হয়ে গেছে। দেখেন, এই যে একটা অবজেক্ট, এটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কি হলো, এখানে কিন্তু দুইটা কালো বৃত্ত আছে, আমরা একটা দেখতে পাচ্ছি, একটার থেকে টান দিলে আরেকটা দেখা যাবে, ঠিক আছে। তো এই যে এটা আমরা নিলাম, এখান থেকে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ আমরা দিলাম, তাহলে এটা উপরে পেস্ট হয়ে গেল। এখন এখান থেকে দুইটা হয়ে গেছে, তাই না? হয়েছে তো? টাইপ টুল নিয়ে যে কোনো একটা থেকে এটা আমরা মুছে দিই। ওকে, দেওয়ার পরে আমরা আবার এখানে আসলাম, আসার পরে এখানে আমরা লিখব, এখান থেকে আমরা ফ্লিপটা ক্লিক করে দিই। ওকে, গ্রাফিক আচ্ছা, এটা এরকম করে করলে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, আমাদের এইটুকু তো হয়ে গেছে, তাই না? উপরের পার্টটুক। আচ্ছা, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিই। ওকে, এইটুকু হয়ে গেল। এখন আমরা আবার একটা বৃত্ত নিই সেন্টার থেকে, এই যে আমরা আরেকটা বৃত্ত নিলাম সেন্টার থেকে, সেম প্রসেসে নেওয়ার পরে আমি চাচ্ছি যে আমি এখান থেকে আবার একটা জিনিস লিখবো, সেটা হলো গ্রাফিক ডিজাইন ব্যাস, এবং এই লেখাটা কি হবে, উল্টো হয়ে লেখাটা আসবে। গ্রাফিক ডিজাইনের ব্যাস আমি এখানে লিখলাম, লেখার পরে এটা ফন্টটা এই যে সাইজটা ছোট করে দিলাম, ঠিক আছে। বা গ্রাফিক ডিজাইন ব্যাস না লিখে শুধু গ্রাফিক ডিজাইন লিখি। ওকে, এটা লেখার পরে আমি টাইপে যে চেঞ্জ কেস টাইটেল কেস, ঠিক আছে, এবং এটাকে আমি এর সমানে করে দিলাম, বা এটাকে আমি আরও সরিয়ে এখান থেকে সরিয়ে আনতে পারছি, তাই না? এই যে, তাহলে এইটুকু আমাদের হয়ে গেল। এখন এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এটা কি আগের পাতের উপর দিয়ে করা যায়? এটা নতুন একটা পাতের উপর দিয়ে একবারে লেখা যায়, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে এখানে কিন্তু আমরা একটা রাউন্ড তৈরি করতে পারলাম না। এখন এটাকে আমি আরেকটা বৃত্ত দিয়ে বাইরে থেকে এটাকে ঢেকে দিলাম। এখন এইগুলাকে সবগুলো আমরা গ্রুপ করে ফেলি, এটা এটা এবং এটা গ্রুপ করলাম, এটা আমরা অ্যালাইন করে নিলাম। ওকে, এখন এখানে আমরা কিছু একটা দিয়ে দিতে পারি, একটা স্টার দিতে পারি, এই পাশে একটা স্টার দিতে পারি। আমরা এরকম কিছু দেখিনি এর আগে। হ্যালো,
শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই আচ্ছা এগুলা এটা কেন তৈরি করতে পারবো? পারবো ভাই পারবো। সবগুলোকে আমি কালো করে দিলাম। ভাইয়া W3 প্রোডাকশন লোগোটার PNG-টা আমাদেরকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে AI ফাইল দিয়ে দেবো, সমস্যা নাই। PNG নে কি করবেন আপনারা? ভাইয়া আচ্ছা এই যে তাহলে আমাদের W3 কোডের ফ্যামিলির একটা লোগো এখানে হয়ে গেল, গ্রাফিক ডিজাইনার হয় নাই? হইছে ভাইয়া আমরা কি এটা তৈরি করতে পারবো? ইনশাআল্লাহ। আচ্ছা এটা আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব, আপনারা এটা তৈরি করবেন নিজের মতন করে কালার দিয়ে। ভাইয়া মেইন যে লোগো আছে ওইটার কথা বলতেছি। শুধু লোগোটা দিয়ে, লোগোটা দিলেই হবে। ভাই এই পুরোটারে ডুপ্লিকেট করলে কিভাবে করব? কোনটাকে? এই লোগো এটা পুরোটাকে। এই পুরোটাকে এখন যেটা আছে মানে আপনি এটা নিতে যাচ্ছেন আপনার ইলাস্ট্রেটরে? না, এটারে আবার ডুপ্লিকেট করে, মানে দুইটা করে। কিভাবে দুইটা করতে এটা আপনি পারেন না? উনি বলতে চাইছে ভাই এটা কপি করা। হ্যাঁ তা উনি কি কপি করতে পারেন না? আপনি কপি করতে পারেন না? আচ্ছা এই ইলাস্ট্রেটরের ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ ভাই যে কপি ভাই এই লোগোটা যেমনি ক্রিয়েট করছেন ভাই কপি করতে পারছে না কে ভাই? কে বুঝতে পারছে না? এই ইবনে আলম হচ্ছে আপনাকে এই কোশ্চেনটা বললো যে ডুপ্লিকেট করার জন্য, তো উনি তো এখন কথাই বলছে না। এটা তো সে প্রথম ক্লাসের টপিক ছিল। নেক্সট টপিকসে যান। এদের জন্য আমি বেঁধে থাকছি এক জায়গাতে। আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত আসলাম। হ্যাঁ টাইপ অনে পাথ টুল, তারপরে যেটা আছে সেটা হলো ভার্টিক্যাল টাইপ টুল। আচ্ছা ভার্টিক্যাল টাইপ টুল আমরা নিয়ে দেখি কি আসছে। নিচে আসছে না লেখা? ভাইয়া তাহলে ভার্টিক্যাল টাইপ টুলটাকে আমি বুঝতে পারছি, লেখা নিচের দিকে আসবে। আমরা যদি নিচে কিছু লিখতে চাই তাহলে আমরা ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে লিখতে পারি। অনেক সিনেমার পোস্টারে বা বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে এই কর্নার দিয়ে কিছু একটা লেখা আছে, তাই না? কর্নার দিয়ে এইভাবে লেখা আছে, তো সেগুলো আপনারা এই যে ভার্টিক্যাল টাইপ টুল যেটা আছে এটা দিয়ে আপনারা করতে পারেন। তারপরে যেটা আছে সেটা হলো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। আমরা এরিয়া টাইপ টুল বলতে যেটা বুঝছিলাম, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল বলতে সে একই জিনিস, শুধুমাত্র এটা লেখাটা হবে ভার্টিক্যালি। এই যে আমরা যদি এখানে যাই এবং এখানে দেখি তাহলে ভার্টিক্যালি লেখাটা হবে বৃত্তের মধ্যে। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা তারপরে যেটা আছে এটা হলো ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, মানে আমরা পাথ টুলের উপরে ভার্টিক্যালি লেখাটা হবে। তো এটার নাম দেখে আপনারা সব বুঝতে পারছেন, এগুলো আমার মনে হয় না আর 2-3 করে বোঝানো লাগবে। তাহলে ভার্টিক্যালি পাতের উপরে ভার্টিক্যালি লেখা হচ্ছে, বুঝতে পারলাম? এখানে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এই যে টাইপ টুল এবং টাইপ অনে পাথ টুল, এই দুইটা টুল হলো গুরুত্বপূর্ণ। তারপর যেটা আছে টাস্ক টাইপ টুল। আচ্ছা এইটার কাজ একটু আমরা দেখি, এটাও বেশ গুরুত্বপূর্ণ। সেটা হলো আমি এটুকু আমি নিলাম, নেওয়ার পরে আমি এই যে এটা দিয়ে শুধুমাত্র একটা লেটারকে আমি ইচ্ছামতো পরিবর্তন করতে পারবো। হ্যাঁ একটা ওয়ার্ডকে আমি এটা বড় ছোটো করতে পারবো, বা একটা ওয়ার্ডের সাথে আমি কাজ করতে পারবো, এবং এখানে এসে আমি এটাকে বাঁকা করতে পারবো। ঠিক আছে,
মানে এক কথায় আমরা যা যা পারি একটা ফন্টের সাথে বা একটা ওয়ার্ডের সাথে পুরো টেক্সটের সাথে আমরা শুধুমাত্র এই ভাগাটা কোথায় করলাম? টাস্ক টাইপ টুলটা দিয়ে আমরা এই কাজটা খুব সহজে একটা মাত্র লেটারের উপরে অ্যাপ্লাই করতে পারবো। এই যে আচ্ছা আচ্ছা আপনাদের আজকে এটা কততম ক্লাস? 7তম। ক্লাস 7। তো ক্লাস 7 এর সিটা আমি চাচ্ছি বড় করতে। ওকে, মনে করেন সিটা শুধু বড় করতে যাচ্ছি। এবং সিটা বড় করতে গেলে আমার এখানে টাস্ক টাইপ টুল আছে, আমি জাস্ট সিটা ক্লিক করলাম এবং এটাকে আমি ইচ্ছা মতন বড় করতে পারবো এবং এটা চাইলে আমি রোটেটও করতে পারবো। ঠিক আছে, আমি এই সবগুলা ইফেক্ট এটার মধ্যে দিতে পারবো। ঠিক আছে, টাইপ নিয়ে যতগুলো কাজ করা যায় টাস্ক টাইপ টুল নিয়ে এই যে শুধুমাত্র একটা ওয়ার্ডের উপরে একটা লেটারের উপরে আমরা সেই কাজগুলো খুব সহজে করতে পারি। বুঝতে পারলাম? বুঝছি নাকি বুঝি নাই? ভাই একটা লেটারের উপরে কি কালার দেয়া যাবে? হ্যাঁ, এটা হচ্ছে টুলটা সিলেক্ট করার পরে আমরা যেই অক্ষর ধরবো ওই অক্ষরটাকে আমরা রোটেট করতে পারবো। আমরা যে অক্ষরটাকে ধরবো সেটার ফন্ট পরিবর্তন সহ বড় ছোট করতে পারবো। মানে এক কথায় আমরা শুধুমাত্র এখন এইটানে কাজ করতে পারবো। হ্যাঁ, এই দেখেন শুধুমাত্র এইটানে কাজ করতে পারবো। তো এরকম সুবিধা তো আমাদের অন্য সময় পাওয়া যাবে না, যাবে? তো যখন আমি চাচ্ছি কালার চেঞ্জ করা যাবে, কালার চেঞ্জ করার সময় আপনি যে আবার সিলেক্ট করেন, এই যে টাইপ টুলটা সিলেক্ট করে নিয়ে একদম সিলেক্ট করে তারপরে করেন, এই যে তখন হবে। ঠিক আছে, আর এমনি বড় ছোট যে কাজগুলো আপনি করতে পারবেন সেটা হলো এটা দিয়ে আপনি করতে পারবেন। ভাই ওই যে গাছের লোগোটা আছে তো ওখানে কোম্পানির নেমের পাশে পুরোটা একটা বর্ডারের ভিতরে আছে, তো আমরা কি আমাদের লেখাগুলোর ভিতরে বর্ডার দিতে পারবো? এই যে এরকম। হ্যাঁ জি ভাই, এটা পারবো, আপনিও এটা পারবেন। কন্ট্রোলটা দিয়ে দিতে হয়, কন্ট্রোল। ঠিক আছে, এটা চাইলে আপনিও এখন পারবেন এটা দিতে। আচ্ছা, আমরা যখন প্রফেশনাল লোগো ডিজাইন শিখবো তখন আমরা এই বিষয়গুলো আলোচনা করব। আমরা শুধুমাত্র এখন টুলগুলো সম্পর্কে আলোচনা করছি, তারপরেও এই টুলের কাজগুলো তো আপনাদের দেখাচ্ছি, তাই না? তো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা নিজের মতো করে এরকম একটা রাউন্ড একটা লোগো তৈরি করবেন, তাহলে আপনাদের টাইপ টুল না আর কোনো সমস্যা থাকবে না। অন্তত টাইপ টুল না সবগুলো সমস্যা চলে যাবে। এবং এই ধরনের কাজ কিন্তু প্রচুর আছে মার্কেট প্লেসে। ঠিক আছে, এরকম রাউন্ড শেপের কাজ, রাউন্ড লোগোগুলো প্রচুর আছে। আপনারা দেখেন এই যে লেখাগুলা সবগুলা কিন্তু টাইপ টুল দিয়ে লেখা, টাইপ মানে পাত টুল দিয়ে লেখা। হ্যাঁ, এই লেখাগুলা রাউন্ড যে লোগোগুলো আছে। তারপরে সবগুলা স্কুলের আপনি এডুকেশন লোগো দেখেন, এডুকেশন লোগো ম্যাক্সিমাম এডুকেশন লোগো ডিজাইনগুলোকে ম্যাক্সিমাম আপনার উপর দিয়ে লেখা থাকে। এই যে এই বিষয়গুলো, তাহলে এগুলো আমরা লিখতে পারবো? জি ভাইয়া, ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা, তাহলে আপনাদেরকে একটা কাজ দিই। হ্যাঁ, এটা একদমই সহজ একটা জিনিস, কিন্তু লো রেজুলেশন ও হাই রেজুলেশনে আছে। আজকে মাথা উল্টো পাল্টা হয়ে গেছে। আচ্ছা, এটা আপনাদের হোমওয়ার্ক দিব, এটা আপনাদের হোমওয়ার্ক দিব। ঠিক আছে, আচ্ছা টাইপ টুল মোটামুটি আমরা শিখতে পারলাম, তাই তো? আর পরবর্তীতে যখন আমরা মূল ডিজাইনে চলে যাব তখন তো এই অপশনগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, আমরা যখন যেটা লাগবে। এখন তো একবারে ওরকম টুলের কাজ ওইভাবে শেখানো যায় না, হ্যাঁ ওইভাবে মনে থাকে না ভাইয়া, বুঝেছেন? এই জন্য আমার কত এমবি আছে দেখি। আচ্ছা, আমার এমবি প্রায় শেষ। আচ্ছা ভাইয়া আপু, আপনারা এই টাইপ টুলটা নিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস করেন। হ্যাঁ, এটা নিয়ে
এটা নিয়ে প্র্যাকটিস করেন। আর আপনাদের অনলাইনে প্রচুর সোর্স আছে, আপনারা সেগুলো ঘাটাঘাটি করেন, ঠিক আছে? আমরা এই মাসের শেষের দিকে মার্কেট প্লেসে চলে যাবো ইনশাল্লাহ। সামনের মাসের 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা মার্কেট প্লেসে যাব। কি বলেন ভাই, এত তাড়াতাড়ি সম্ভব? হ্যাঁ জি, আপনাদের যে কাজগুলো আমি শেখাবো আপনারা সেই কাজের উপরে, আমি তো সব কাজ একবারে শিখে যদি মার্কেট প্লেসে যেতে চাই তাহলে আমার 3 থেকে 4 মাস সময় লেগে যাবে। এখন যদি আমি আপনাদের সহজ কাজ যেগুলো বিজনেস কার্ড সহজ, তারপরে লোগো ডিজাইনের উপর 2টা যদি ক্লাস নিই তাহলে লোগো ডিজাইন আপনারা পারবেন, ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে আপনারা মার্কেট প্লেসে ঢুকে পড়বেন। তারপরে একটা করে স্কিল অ্যাড হবে আপনারা একটা করে স্কিলে তখন ওই কাজগুলো তখন অ্যাড করবেন আপনাদের সাথে সাথে। আর ভাইয়া তো সবসময় আছে, একদম রাইট বলেছেন, এটা ঠিক কথা। রিহাদ ভাইয়া ক্যালেন্ডার ডিজাইনটা কিরকম বুঝিনি? ক্যালেন্ডার ডিজাইন মনে হয় আপনার ক্লাস আছে। জি 11টায় তো আমার ক্লাস আছে। ক্যালেন্ডার ডিজাইনের কথা বলতেছি। ক্যালেন্ডার ডিজাইন আপনি করবেন, ক্যালেন্ডার ডিজাইন যেমন হয় তেমন আপনারা দেখেন, ক্যালেন্ডার ডিজাইনটা দেখেন। ক্যালেন্ডার ডিজাইনের তো এক একজনের এক এক রকম সাইজ দেয়। ক্যালেন্ডার ডিজাইনে গেলাম, এই যে ক্যালেন্ডার ডিজাইনটা করছে, এটাতে কি কি আছে দেখেন তো। এখানে কি আছে? একটা ইমেজ রয়েছে, এটা একটা টেক্সট রয়েছে, এই পাশে কিছু টেক্সট রয়েছে, তারপর এখানে কিছু শেপ রয়েছে, শেপের উপর লেখা রয়েছে, এবং এগুলো এক একটা শেপ নিয়ে শেপের উপরে লেখা রয়েছে। এটা কঠিন কিছু নাকি? খুবই সিম্পল ভাই। আপনারা একটু ডিজাইনের চোখ দিয়ে দেখেন, ঠিক আছে? তাহলে সব ডিজাইন সহজ। ভাইয়া এক্সট্রা করে একটা চোখ লাগাইতে হবে ডিজাইন। ভাইয়া ক্যালেন্ডার ডিজাইনটা যখন আমরা করব যে কালার মোডটা আছে ওটা কি RGB তে দিব নাকি CMYK তে দিব? আমরা অবশ্যই CMYK দেবো, এটা তো প্রিন্ট হবে। জি ভাইয়া। এই যে আপনি জাস্ট এইটা দেখেন কত সিম্পল দেখেন। এখানে একটা ইমেজ নিয়েছে, এখানে একটা শেপ নিয়েছে, শেপের উপর লিখেছে, এখানে কিছু লাইন নিয়েছে, এখানে টেক্সট লেখা, এখানে টেক্সট লেখা, এখানে শেপ নিয়ে শেপের উপরে লেখা, এবং এটা এক একটা এই যে শেপ বক্স এক একটা শেপ নিয়ে এটার উপর লিখে দেওয়া। কঠিন কিছু না ভাইয়া। আপনারা সবগুলো দেখেন, ঠিক আছে? আপনারা 4টা-5টা ক্লাস করার পরে যখন আমি ডিজাইন পার্টে যাব তখন আপনাদের মনে হয় আপনারা সব ডিজাইনগুলো পারেন। এগুলো ডিজাইন কি খুব কঠিন হলো আইডিয়া জেনারেট করা, ঠিক আছে? ডিজাইন করা কঠিন না, কঠিন হলো আইডিয়া জেনারেট করা। এটা আপনারা দেখেন এর মধ্যে কি আছে, এই যে এখান থেকে এইটুকু একটা ইমেজ, তাই তো? এখান থেকে এইটুকু একটা ত্রিভুজ একটা শেপ, এখান থেকে এইটুকু চতুর্ভুজ মতো একটা শেপ, এখান থেকে এইটুকু একটা শেপ, এই যে টেক্সট, এখানে টেক্সট, এই যে টেক্সট। আর কি আছে এর মধ্যে? আর কিছু আছে এর মধ্যে? না ভাইয়া যখন করবো তো তখন কি 12 মাসের হবে নাকি দিলে হবে? বুঝি না। মানে 12টা দিব, 12টা মাসের জন্য। হ্যাঁ, এখন যদি আপনি সম্পূর্ণ ডিজাইন করতে চান আপনি 12টা দিয়ে দেবেন, এখানে 12টা মাস হয়ে গেল। এগুলো তো আপনার লেখা, আপনি লিখবেন। আপনি যখন কোনো গিগ টিক করবেন ফাইবারে তখন আপনি জাস্ট এখানে একটা পেজ বানায় একটা মকআপের উপরে দিলে হয়। এগুলো কিন্তু মকআপ, হ্যাঁ? এই যে পিনগুলো কিন্তু বানানো লাগেনি, জি ভাইয়া। এগুলো হলো মকআপ। ভাইয়া ওই যে ওই পিনটা তো ডিজাইনের না, ওইটা তো বাইরে ফিজিক্যালি করতে হবে। এটা হলো মকআপ, আমরা পেয়ে যাবো ভাইয়া। মানে ওইটা তো ডিজাইনের কোনো অংশ না, ওটা আমরা করব না, পিন ডিজাইন আমরা করব না, আমরা জাস্ট এই যে উপরে পেজটুকু ডিজাইন করব, দেন আমরা মকআপের উপর লাগাই দেব, ঠিক আছে? এই যে এই একটা মকআপ, ঠিক আছে? আপনার এটা দেওয়া থাকবে, আপনি জাস্ট ডিজাইনটা এনে মকআপ করবেন, এমন দেখাবে। আপনি সাদা মাঠা একটা ডিজাইন করলে এইটুকুর উপর ডিজাইন করে নিয়ে আসলেন, একটা মকআপ করে দিবেন, তখন এমন লাগবে, এটাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা ভাইয়া, আজকে আর আমি সময় দিতে পারছি না, হ্যাঁ? আজকে কতটুকু শিখলেন আমি জানি না, তবে আপনারা এইটুকু প্র্যাকটিস করেন, হ্যাঁ? আর যে কোনো ডিজাইন দেখে ভয় পাওয়ার দরকার নেই, এসব ডিজাইন দেখে আর ভয় পাওয়ার দরকার নেই, কারণ আপনারা পেইন্ট টুলের কাজ পারেন, আপনারা কালার চেঞ্জ করতে পারেন, আপনারা শেপ নিতে পারেন, আপনারা টেক্সট লিখতে পারেন। তো এইখানে এই ডিজাইনটা কি করা কঠিন হবে? না ভাই, এটা হোমওয়ার্ক দিয়ে দেন। না ভাই, এত তাড়াতাড়ি এগুলো হোমওয়ার্ক দিচ্ছি না ভাইয়া।
ভাই বেশি লাফানোর দরকার নেই। বেশি লাফানোর দরকার নেই, সত্যি কথা। আপনারা একটু ডিজাইনের চোখ দিয়ে এক একটা জিনিস দেখেন, দেখেন কত ইজি। মূল যেটা দরকার সেটা হলো আইডিয়া জেনারেট করা, আর কিছু না। আইডিয়া ভাই প্রথম কপি মারতে হবে। এই যে প্রথম আপনারা এগুলো দেখবেন, এখান থেকে মোটিভেশন নেবেন, নিয়ে নিজের একটা আইডিয়া তৈরি করবেন। তারপরে আমরা তো অবশ্যই অনেক ডিজাইন দেখবো, আমরা প্রচুর ডিজাইন দেখে দেখে তো আইডিয়া নিতে হবে। আইডিয়া তো এমনি আকাশ থেকে পড়বে না, তাই না? আইডিয়া আনতে গেলে তো অন্য কারোর কাজ দেখতে হবে আগে। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা করব। আচ্ছা ভাই, এই দুইটা আমাদের একটু গ্রুপে একটু মেসেজ এই দুটো আমরা দিয়ে দিচ্ছি। তাহলে আজকের মতন আমরা ক্লাসটা এখানে শেষ করছি। হ্যাঁ, আজকের হোমওয়ার্কটা আরেকবার যদি বলে দিতেন। এই যে এই দুটো হোমওয়ার্ক, লোগো ডিজাইন, আপনারা এখান থেকে কি করবেন, এখানে যে পেন টুলের কাজ এইটুকু, আর এইটুকু হলো টেক্সটের কাজ। এখান থেকে এটা টেক্সটের কাজ, আর আপনাদের ইচ্ছা মতো আপনি নিজের নাম দিয়ে করতে চান, নিজের নাম দিয়েও লিখতে পারেন। আপনার যা ইচ্ছা তাই দিয়ে একটা রাউন্ড একটা লোগো বানাবেন, এইটুকুই আপনার কাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে আপাতত আমি ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।